জনগণের সাথে একজন নেতার মহামিলনের ঘটনা ঘটেছে। ইলেকশনটাকে ভণ্ডুল করে দেওয়ার মতো কোনো এনভায়রনমেন্ট ক্রিয়েট হচ্ছে কিনা, যাবতীয় সংকট, যাবতীয় শঙ্কার একটা প্রেক্ষিত থাকা সত্ত্বেও, একটা প্রেক্ষিত ছিল কিন্তু অ্যাট দ্য ব্যাকড্রপ অফ অল দোজ আপনার মানে ক্যালামিটিস বলেন বা আপনি এই ইনসিডেন্টসগুলো যদি বলেন, এগুলো কিন্তু মাথায় রেখে তিনি কিন্তু স্বদেশে তিনি পা দিয়েছেন। গণঅভ্যুত্থানের পর অন্যতম আলোচিত বিষয় ছিল তারেক রহমান কবে দেশে ফিরবেন। তারেক রহমানের দেশে ফেরাকে কেন্দ্র করে তৈরি হয়েছিল সন্দেহ, সংশয়, উদ্বেগ। সবকিছুর অবসান ঘটিয়ে অবশেষে দীর্ঘ 17 বছরের নির্বাসিত জীবন কাটিয়ে বীরের বেশে স্বদেশে প্রত্যাবর্তন করলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং দেশে ফিরেই জন্মভূমির মাটিকে স্পর্শ করলেন তিনি। আমরা যেমনটি দেখেছি, তারেক রহমানের দেশে ফেরাকে কেন্দ্র করে পুরো নগরী যেন জনসমুদ্রে পরিণত হয়। তারেক রহমানের রাজস্বিক আগমন ঘিরেই আমাদের আজকের আলোচনা। দর্শক সবাইকে আমন্ত্রণ জানিয়ে শুরু করছি নিউজ 24 এর নিয়মিত আয়োজন জনতন্ত্র গণতন্ত্র। নিবেদন করছে RICL স্টিল। আজকের আলোচনায় আমার মুখোমুখি হয়েছেন ডক্টর আসাদুজ্জামান রিপন, ভাইস চেয়ারম্যান বিএনপি। স্বাগত জানাচ্ছি আপনাকে। ধন্যবাদ আপনাকে। যেমনটি বলছিলাম, তারেক রহমানের এই আগমন ঘিরে আমরা দেখেছি তাকে অভ্যর্থনা জানাতে যে ধরনের সমাগম ঘটে এবং ঐতিহাসিক নজিরবিহীন জনসমাগমে কিন্তু ঢাকা মহানগরী একেবারে জনসমুদ্রে পরিণত হয়েছিল। একজন নেতার জনপ্রিয়তার মূল মন্ত্র আসলে কি? ধন্যবাদ আপনাকে। আমরা এই যে কোনো নেতার রাজস্বিক প্রত্যাবর্তন শব্দটা, আমি তো সাংবাদিকতা করি, কতগুলো শব্দ আমরা ব্যবহার করি। সেটা হচ্ছে যে আপনার রাজস্বিক প্রত্যাবর্তন বলি, গণসম্বর্ধনা বলি, এগুলো এই সকল শব্দগুলো ছাপিয়ে আমার কাছে যেটা মনে হয়েছে, এটা জনগণের সাথে একজন নেতার মহামিলনের ঘটনা ঘটেছে। জনগণের সাথে একজন রাজনৈতিক নেতার মহামিলনের ঘটনা ঘটলো আজকে, এটা ইতিহাস প্রত্যক্ষ করলো। এবং সবচেয়ে যে বিষয়টি আমি উল্লেখ করতে চাই, তার এই প্রত্যাবর্তনকে, তিনি তো প্রত্যাবর্তন এই কারণে বলুন, তিনি তো সেধে তো আর মানে বাংলাদেশ ছেড়ে যাননি। তিনি নির্যাতনের মুখে তিনি দেশ ছাড়তে বাধ্য হয়েছেন, তিনি নির্বাসনে ছিলেন। তো এরকম একটা প্রত্যাবর্তনের ঘটনা আমরা যদি ইরানের বিপ্লবের পরে যদি দেখি, সেটা আয়াতুল্লাহ খোমেনির বেলাও ঘটেছিল। সেখানেও তেহরান শহরে খোমেনি যখন প্রত্যাবর্তন করেন প্যারিস থেকে, তখন ইরানিয়ান জনগণ তারা খোমেনিকে নিয়ে এক উচ্ছ্বাসে ফেটে পড়েছিল। আজকে ঢাকা শহর যদি বলি, সারা বাংলাদেশের মানুষ যারা তাকে ভালোবাসেন, এখন তো ডিজিটাল যুগ। আগের দিন তো শুধুই মাত্র সমাবেশে যোগ দিয়ে শুনতে হতো, নেতার ভাষণ শুনতে হতো, নেতাকে দেখতে হতো। এখন মানে খুব প্রত্যক্ষভাবে না এলেও আপনি যদি টেলিভিশনের পর্দায় যদি থাকেন, সেখানে আপনি প্রতিটি মুহূর্ত টেলিভিশন চ্যানেলগুলো যেভাবে প্রচার করছিল এবং প্রত্যেকের মানে বর্ণনার মধ্যে, ধারা বিবরণের মধ্যে একটা অদ্ভুত ধরনের একটা আবেগও কাজ করে, তাদের কণ্ঠে মানে আবেগের নির্যাস মানে মানে ফুটে উঠছিল, আমি দেখলাম। তো ফলে লক্ষ লক্ষ মানুষ ঘরে বসে, নারী বলেন, পুরুষ বলেন, তারা ঘরে বসেও তারা তার আগমনকে প্রত্যক্ষ করেছেন, প্রতিটি ঘটনাগুলি প্রত্যক্ষ করেছেন। তো এরকম একটি ঘটনা বাংলাদেশের 55 বছর ইতিহাসে এটি বোধহয় প্রথম। এর আগে এই জাতীয় ঘটনা কখনো ঘটেনি। তো আমি এটা বলবো যে একটা ঐতিহাসিক মুহূর্ত, একটা ঐতিহাসিক দিন, এবং এই ঘটনাটি শুধু বাংলাদেশ নয়, আন্তর্জাতিক মিডিয়াতেও ব্যাপকভাবে এটা মানে প্রচারণা পেয়েছে তার এই দেশের তার ফেরার ব্যাপারটি। তো এখন আপনি বললেন যে এরকম মানে তাকে নিয়ে এত আগ্রহ কেন, তাকে নিয়ে এত উচ্ছ্বাস কেন? প্রথমত হচ্ছে যে তিনি একটা ব্যাপক নির্যাতনের মধ্য দিয়ে তিনি মানে দেশ ছাড়তে বাধ্য হয়েছিলেন, নির্বাসনে ছিলেন দীর্ঘ প্রায় 17 বছর। এই সময়টিতে তিনি যে দলটির এখন ভারপ্রাপ্ত প্রধান, সেই দলটিকে চুরমার করে ভেঙে চুরে তছনছ করে দিতে চেয়েছিল একটা স্বৈরাচারী সরকার, অর্থাৎ শেখ হাসিনার সরকার। এটা একটা আরেকটা মানে বিরল ঘটনা। সেটা হচ্ছে জনগণের সাথে প্রত্যক্ষ না এসেও 17টি বছর তিনি প্রবাসে থেকে, বিশেষ করে শেষের আপনার 7 বছর, মানে আমাদের পার্টি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া কারাগারে চলে যাওয়ার পরে, তখন মূলত পার্টির টোটাল নেতৃত্বটা তিনি কাঁধে নিয়ে নেন। এই পুরো 8 বছর রিলেন্টলেসলি
তিনি যেভাবে তার পার্টিটাকে সংগঠিত করেছেন, এই পার্টিটাকে ভেঙে দেওয়ার মানে পরিস্থিতি ছিল, নেতাদের উপর মানে চাপ ছিল, জেলে পাঠানো হয়েছিল, লোভ ছিল, সবই ছিল। থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিজে দল ভাঙা, নেতাদেরকে মানে দল থেকে সরিয়ে নেওয়া, এগুলো ইভেন ইন্ডিয়ার মতো একটা বড় ডেমোক্রেসিতে সেখানেও আমরা দেখি এই দল ভাঙা ভাঙি এগুলো 24 নির্বাচনের আগে কিন্তু ঘটে। সেই ঝুঁকিটা অনেক বেশি ছিল। তো এত কিছু সত্ত্বেও এই দলটাকে তার ক্যারিসমেটিক লিডারশিপের মধ্যে দলটিকে তিনি কিন্তু একদম অটুট রেখেছিলেন, একদম মানে টোকা দিতে দেননি, একটা আঁচড় পড়তে দেননি দলের নেতৃত্বে, দলের কাঠামোতে, তৃণমূল পর্যায়ে একেবারে কেন্দ্রীয় নেতৃত্ব পর্যন্ত। একটা অভূতপূর্ব মানে আপনি যদি রাষ্ট্রবিজ্ঞানের মানে তত্ত্ব অনুযায়ী যদি আপনি নেতৃত্বের গুণাবলী যদি আপনি বিবেচনা করেন বা নেতৃত্বের যোগ্যতা নিয়ে যদি আপনি আলোচনা করেন, এটা কিন্তু একটা মানে রীতিমতো আপনার গবেষণার বিষয় যে কি করে এটা সম্ভব ছিল। দেশে নেই, দেশের জনগণ থেকে অনেক দূরে থেকে একজন সময়ের ব্যবধানে প্রায় 5-6 ঘন্টা কখনো, তাই না? তো এই যে এই সময়ের ব্যবধানের মধ্যে যদি মনে করেন, আমরা প্রায় অনেক সময় দেখেছি যে আমরা কোনো সকাল 10টা বা 11টা একটা মিটিং শুরু করেছি, উনি সেই মিটিংয়ে কানেক্ট হয়েছেন। তার মানে কি, ওনাকে ভোর 5টা মানে লন্ডন সময়ের ব্যবধান যেহেতু 5-6 ঘন্টা, লন্ডন টাইমে উনি ভোর 5টাতে উঠে তিনি কানেক্টেড হয়েছেন। তো এই যে মানে নিজেকে সঁপে দেওয়া দলের জন্য, জনগণের জন্য, দেশের জন্য, অ্যান্ড ফাইনালি হি ওন দ্য গেম। কি দেশটা এখন গণতন্ত্র রূপান্তরের দিকে যাচ্ছে। এই যে গণতান্ত্রিক রূপান্তরের বাংলাদেশের যে যাত্রা, সেই যাত্রার মহানায়কই তো তিনি, এটা তো অস্বীকার করা যাবে না। এবং আপনার খেয়াল আছে যে পলাতক প্রধানমন্ত্রী তিনি দম্ভ সহকারে বলেছিলেন যে সাহস থাকলে আয় বেটা, তুই তোমারই করে। এটা তো রাজনীতির শব্দ নয়। একটা পার্টির ভারপ্রাপ্ত প্রধান, তোমার ইকুয়াল স্ট্যাট আছে, এবং একের পর এক মামলায় জর্জরিত করেছিলেন। সেটা তো আছেই। তারপর হুমকিটা কি, সাহস থাকলে আয় বেটা, সাহস করে এসেছেন। উনি যেদিন আসলেন মানে 25 ডিসেম্বর, আজকে যখন আসলেন, তার আগে বাংলাদেশের পরিস্থিতি একটা অস্থিরতার দিকে যাচ্ছিল, একটা সংকটের দিকে যাচ্ছিল। জুলাই যোদ্ধাদের অন্যতম অগ্রসৈনিক শরীফ ওসমান হাদি, তার যে আততায়ীর হাতে তার যে নিহতর ঘটনাটি, সারা বাংলাদেশ উত্তপ্ত হয়েছিল না? তারপরে আপনি যদি দেখেন দুটো পত্রিকা অফিসে হামলা, তারপর যদি দেখেন সায়নটের উপর হামলা, তারপর যদি দেখেন আপনি উদীচিতে হামলা, যে যাবতীয় যে ঘটনাবলী, এটা নিয়ে একটা শঙ্কা তৈরি হয়েছিল যে তাহলে কি দেশটাকে অস্থিতিশীলতার দিকে যাচ্ছে? এখানে কি কোনো আধিপত্যবাদী শক্তির রণকরা এই দেশটাকে অস্থিতিশীল করে তুলতে চায়? ইলেকশনটাকে ভণ্ডুল করে দেওয়ার মতো কোনো এনভায়রনমেন্ট ক্রিয়েট হচ্ছে কিনা? যাবতীয় সংকট, যাবতীয় শঙ্কার একটা প্রেক্ষিত থাকা সত্ত্বেও, একটা প্রেক্ষিত ছিল কিন্তু অ্যাট দ্য ব্যাকড্রপ অফ অল দোজ আপনার মানে ক্যালামিটিস বলেন বা আপনি এই ইনসিডেন্টসগুলো যদি বলেন, এগুলো কিন্তু মাথায় রেখে তিনি কিন্তু স্বদেশের তিনি পা দিয়েছেন। সবচেয়ে বেশি এই দেশের মানুষকে আজকের একটি ঘটনা টাচ করেছে, আমি যেটা বলতে চাই, তিনি বিমানবন্দরে নেমে ওই বিমানবন্দর সংলগ্নতে একটু মাটি পেয়েছেন। এরপরে তো তিনি আমাদের নেত্রী অর্থাৎ তার মাকে দেখতে, মা এবং পুত্রের মধ্যে একটা দেখা সাক্ষাৎ, এটা একটা মানে কি বলে, আবেগঘন মুহূর্ত, মানে মায়ের জন্য যেমন ঠিক সন্তানের জন্য তেমন, তাই না? এমনি একটি মুহূর্তের জন্য আমাদের নেত্রী অর্থাৎ তার মা অপেক্ষা করছিলেন, এমন একটি মুহূর্তের জন্য তিনি কখন মায়ের কপালে হাত রাখবেন, স্পর্শ করবেন, হ্যাঁ, মায়ের শরীরের গন্ধটা অনুভব করবেন, এটা একটা আকাঙ্ক্ষা দীর্ঘদিন যাবত, এটা যে লঙ্গিং, ইংরেজি শব্দটা আমি লঙ্গিং যদি বলি, এরকম একটা লঙ্গিংটা ছিল তার অনেক সময় ধরে। মাটি ছুঁয়ে তিনি দেখছিলেন এবং হ্যাঁ, তারপরে জুতোটা খুলে তিনি খালি পায়ে তিনি হাঁটলেন। কারণ এই মাটি তিনি 17 বছর এই মাটিতে হাঁটেননি। এই শিশির ভেজা মাটিতে, এই শিশির ভেজা ঘাসে, আজকে আকাশটা কিন্তু আপনার মানে কুয়াশা ঢাকা ছিল। ঠিক এমনি একটা এনভায়রনমেন্টে তিনি যখন জুতো খুলে, যখন তার মনের মধ্যে যে এই মাটিতে তো আমি বহু বছর পা রাখিনি, এই মাটির সাথে আমার পায়ের স্পর্শ ছিল না, এই শিশির ভেজা মাটিতে, শিশির ভেজা ঘাসে পা ছোঁয়াবার সৌভাগ্য আমার অনেক বছর ছিল না। এবং আরো একটা বিষয় কিন্তু সাধারণ মানুষের দৃষ্টিকারে ডক্টর আসাদুজ্জামান রিপন তিনি সেটা করেছেন। তো ফলে এটার একটা সিগনিফাই করে, এটা ইমপ্লাই করে
যে তিনি দেশটাকে, দেশের মাটিটাকে কতটা বুকে ধারণ করেন, তার চিন্তা চৈতন্যের দেশ, দেশের মাটি, আবেগ এন্টায়ারলি পুরোটাই মানে মানে একটা উথাল পাথাল করছিল তার মনের এবং মধ্যে। অনুষ্ঠান এবং স্থলে তিনি- তার এবং জন্য তিনি- সাজানো বিশেষ চেয়ারে তিনি না বসে কিন্তু একটি সাধারণ প্লাস্টিকের চেয়ারে যেয়ে তিনি বসলেন। Yes. এটির মধ্য দিয়ে কি তিনি কোনো বার্তা দিতে চেয়েছেন একজন নেতার জনতার কাতারে আমি- নেমে আমি- আসা, আমি- নাকি আমি- 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 ব্যক্তি তারেক আমি- রহমানের সাদামাটা জীবন আসলে এখানে উঠে এসেছে? এটা আমি আমি আপনা- সেই আলোচনায় ফিরবো ডক্টর আসাদুজ্জামান রিপন বিরতির পর। দর্শক, জনতন্ত্র গণতন্ত্রের এই পর্যায়ে একটা বিরতি নিচ্ছি, সাথেই থাকুন। আবার আমন্ত্রণ, দেখছেন জনতন্ত্র গণতন্ত্র, নিবেদন করছে RICL স্টিল। আমরা আবারও ফিরছি আলোচনায়। ডক্টর আসাদুজ্জামান রিপন, যে আলোচনায় আমরা ছিলাম, অনুষ্ঠান স্থলে তারেক রহমানের জন্য আলাদা এবং বিশেষভাবে সাজানো চেয়ার ছিল, কিন্তু আমরা দেখলাম যে সেখানে তিনি না বসে একটি সাধারণ প্লাস্টিকের চেয়ারে বসলেন। এর মধ্য দিয়ে তিনি কি বার্তা দিতে চেয়েছেন? একজন নেতার জনতার কাতারে নেমে আসা, নাকি এর মধ্য দিয়ে তারেক রহমানের সাদামাটা জীবনের প্রতিচ্ছবি ভেসে ওঠে? যেটা বললেন জনগণের কাতারে নেমে আসা, নিঃসন্দেহে একজন রাজনৈতিক নেতা তো তার পরিচয় হচ্ছে আমি তোমাদেরই লোক। পিপল শুড ফিল নেতা এবং জনগণের মধ্যে পার্থক্যটা যদি অনেক বড় হয়ে যায়, মানে যেটা বলে গ্যাপ হয়ে যায়, তাহলে তিনি জনগণের নেতা হয়ে উঠতে পারেন না। আজকে আমি একটা ফেসবুকে স্ট্যাটাস বোধহয় পড়ছিলাম, মানে ফেসবুকের মধ্যেই আমাদের যে মানে আলোকচিত্রী আপনার শহীদুল আলমের নাম তো আপনি নিশ্চয়ই জি, শুনেছেন। তো উনি ওনার একটা স্ট্যাটাস পড়লাম বা ওনার নামে একটা রিপোর্ট দেখলাম, সেটা উনি একটা বর্ণনা করছিলেন কোনো একটা দেশে, বোধহয় সেটা প্রভাব না মানে মালয়েশিয়াতেই বোধহয় উনি গিয়েছিলেন, বলে যে মালয়েশিয়ান প্রধানমন্ত্রী মানে দিদেন প্রধানমন্ত্রী মহাতির মোহাম্মদের কথা বললেন, যে মহাতির মোহাম্মদের সাথে তিনি মানে একই জায়গায় এমনভাবে মানে যাচ্ছিলেন যে বলে যে প্রায় ধাক্কা লেগে যায়, মানে মানে এরকম একটা অবস্থা। বলে যে মহাতির মোহাম্মদকে উনি ছিলেন স্কুলের ছাত্রছাত্রী পরিবেষ্টিত একটি অনুষ্ঠানে, কিন্তু যদি আপনি থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি যদি দেখেন, সেখানে আপনার মানে নানা স্তরের মানে সিকিউরিটি, সাধারণ মানুষের ভেড়ার সুযোগটা খুব কম থাকে ইউজুয়ালি, বাট সেটা একটা বাস্তবতাও আছে, মানে সিকিউরিটি থ্রেট থাকে, যার জন্য নানা কারণে আমাদের দেশে হেড অফ দ্য গভর্নমেন্টকে বা হেড অফ দ্য স্টেটকে আপনার মানে নানা ধরনের নিরাপত্তার ব্যবস্থা নিতে হয়। এটা আমাদের মানে রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থাগুলো সেটাই অ্যাডভাইস করে। বাট কান্ট্রি লাইক মালয়েশিয়া অ্যান্ড আদার কান্ট্রিতে সেখানে কিন্তু প্রেসিডেন্ট, প্রাইম মিনিস্টার তারা মোটামুটি জনগণের কাতারে যেতে পারেন, মিশতে পারেন। অবশ্য দূর থেকে হলেও তারা সিকিউরিটিটা অবশ্যই মেনটেন করেন। তারেক রহমানের বেলায় যেটা ব্যতিক্রম, যেটা আপনি বলতে চান, আপনি নিশ্চয়ই খেয়াল করবেন, আমি জানি আপনি কতগুলো বড় বড় অফিসে গিয়েছেন আমি জানি না, আপনি দেখুন আমাদের দেশে যদি একটা হেড ক্লার্ক মানে কেরানিদের মধ্যে যিনি বড়, দেখবেন তার চেয়ারটা একটু বড়, এবং চেয়ারটার আরেকটা বৈশিষ্ট্য দেখবেন যে চেয়ারের পেছনটা তোয়ালে ঝুলানো থাকে, মানে তোয়ালে দিয়ে মোড়ানো থাকে পেছন সাইডটা। তো আমি জানি না ওই তোয়ালেটে দিয়ে ওই কর্মকর্তা, ওই বস, ওই অফিসের বস মুখ মুছেন কিনা, কখনো হাত মুছেন কিনা আমি জানি না, বাট সিম্বলিক্যালি দেশ টু কিপ এ টাওয়েল, তারা এখানে টাওয়েল রাখে, আর চেয়ারটা একটু বড় রাখে। আমি আমার এলাকার সাবরেজিস্ট্রি অফিসে, সরি এসিল্যান্ড অফিসে আমার পারিবারিক জমি জমার খাজনাপাতি দেওয়ার জন্য একবার যেতে হলো, সমস্যার জন্য যেতে হলো। যাওয়ার পরে দেখলাম যে ইভেন নট এসিল্যান্ড, ওখানকার একজন নিচু স্তরের কর্মকর্তা কাঠের কারুকাজ সম্বন্ধে এমন একটা চেয়ার, যেমন আমি বসে আছি, ধরেন আমার থেকে আরও উঁচু, আরও এক হাত উঁচু, মানে এত ডিজাইন করা। তা আমি তাকে বললাম যে এই চেয়ারটা আপনার কেন? সে বুঝতে পারছে যে আমি এটা অপছন্দ করলাম। তো বলে যে মানে একজন গিফট করেছে। আমি বললাম বিনা কারণে কেউ গিফট করে না, আপনি নেবেন কেন তা? আমি বললাম আপনি চেয়ারটা সরান, এটা ইনডিসেন্ট লাগে, অসভ্যতা লাগে। হ্যাঁ, এটা অসভ্যতা, এটা সোজা কথা, এটার সাথে মানায় না এটা। তো আমি আমার নির্বাচনী এলাকাতে, বিলিভ ইট অর নট, কারণ আপনার অনুষ্ঠান আমার নির্বাচনী এলাকার লোকরাও শুনছেন, আমি যেদিন থেকে নির্বাচনী ক্যাম্পেইন শুরু করলাম, অর্থাৎ শেখ হাসিনার ফলের পরে, তার পতনের পর, তার আগে তো আমি মানে নির্বাচন করার আগ্রহী প্রকাশ করিনি কখনো, কারণ তারা মূলত আমার জেতার কোনো সুযোগ ছিল না। তা আমার জন্য শুরুতে এরকম চেয়ার বড় রাখা শুরু করতো, আমি সরিয়ে দিতাম, ভাই আমি তোমাদের তুলনায় তো নেতা বড় হতে পারে, চেয়ারটা বড় হবে কেন? চেয়ার কখনো নেতা বড় করে না, চেয়ার কখনো নেতা বড় করে না, বড় চেয়ার মানে বড় নেতা নয়। তো আমি আজকে তারেক রহমান যে মানে জাতীয়ভাবে যে জিনিসটা আপনি নোটিস করলেন, দেখলেন, এটার মধ্য দিয়ে তিনি তার কর্মীদেরকে, তার সমর্থকদেরকে তিনি একটা বার্তা দিলেন। এই যে বড় চেয়ারের একটা কারবার যেটা আছে, মঞ্চে উঠলে একটা বড় চেয়ার, মানে প্রধান অতিথির জন্য একটা বড় চেয়ার বানানো হয়। আমার ধারণা যে আজকের ঘটনার পরে এরপরে আমাদের দলের কোন স্তরের সভাগুলোতে
এরকম একটি বড় চেয়ার আর কেউ রাখার চিন্তা করবেন না। দ্যাটস এ গুড সাইন। এবং আমরা তারেক রহমানের 16 মিনিটের বক্তব্য শুনেছি That's a ডক্টর good আসাদুজ্জামান sign. রিপন। সেখানে বক্তব্যের শুরুতেই তিনি ওসমান হাদির স্মৃতিচারণ করেন, নিঃসন্দেহে। নিরাপদ বাংলাদেশ গড়ে তোলার কথা বলেছেন, দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির মানে শান্তি শৃঙ্খলা বজায় রাখার কথা তিনি বলেছেন, কল্যাণ রাষ্ট্র তিনি গঠন করতে চান, তার বক্তব্যে সেটি উঠে এসেছে। কিন্তু তার বক্তব্যের কোথাও কিন্তু আমরা প্রতিপক্ষের প্রতি কোনো অভিযোগ শুনিনি, কোনো আক্রমণাত্মক কোনো বার্তা আমরা পাইনি। সেটি কি রাজনীতিতে এক ধরনের সুবার্তা বা সুবাতাস হয়েছে কি? এটা বিএনপি বরাবরই দেওয়ার চেষ্টা করেছে। আমি যদি মানে পার্টি ওয়াইজ যদি বলি, বিএনপি এটা বরাবরই দেওয়ার চেষ্টা করেছে যে আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া, তিনি যদি তার স্পিচগুলো যদি আপনি মানে শোনেন, উনি কখনই প্রতিপক্ষকে গালমন্দ করে রাজনীতি তিনি কখনই করেননি। মানে তার ভাষা ছিল অত্যন্ত পরিশীলিত, প্রতিটি শব্দের প্রতি তার নিয়ন্ত্রণ ছিল, তাই না? ওনাকে এই কারণে মানুষ ভীষণ পছন্দ করতেন। সিমিলারলি আমাদের নেতা জনাব তারেক রহমান, যিনি আমাদের পার্টির বর্তমানে ভারপ্রাপ্ত চেয়ারম্যান, তার ভাষণের মধ্যে পরিমিতিবোধ, শব্দচয়ন প্রতিটি ক্ষেত্রে এত মেজার্ড, এবং উনি ওনার ভাষার মধ্যে বহুবার বলেছেন যে প্রতিপক্ষকে নির্মূল করা না, এবং ইনফ্যাক্ট মানে আপনার অপোজিশনকে মানে অ্যানিহিলেট করা, নির্মূল করে দেওয়া, এটা তো কোনো রাজনীতি না। সবাইকে নিয়ে রাজনীতি হবে, এবং যার সেটা কিন্তু ডিভিডেন্ড পাচ্ছেন। যেমন আজকে আমি দেখলাম জামাতের আমির তিনি মানে করেছেন, তাকে স্বাগত জানিয়েছেন। একইভাবে আপনার এনসিপির নেতা তারা তাকে স্বাগত জানিয়েছেন, অন্য অপর সকল রাজনৈতিক দলগুলো তাকে স্বাগত জানিয়েছেন। এটা কিন্তু একটা মানে এই যে বাংলাদেশে মানে একটি রাজনৈতিক দলের প্রধান বা একটি রাজনৈতিক দলের প্রতি অন্যান্য রাজনৈতিক দলের যে মনোভাবটি, এটা তো আপনি আসেনি। যদি আমাদের নেতা তারেক রহমান যদি অন্য দলের প্রতি যদি অসহিষ্ণু বক্তব্য দিতেন, অসৌজন্যমূলক আক্রমণ করতেন, তাহলে নিশ্চয়ই তিনি এই সৌজন্যতাটা তিনিও পেতেন না। এটা তিনি একটা ভিত্তি তৈরি করেন, রাজনীতির স্ট্যান্ডার্ড, এটা একটা প্যারামিটার। এবং তার বক্তব্যের আরো একটি উল্লেখযোগ্য দিক আমরা যেটা রাজনৈতিক সৌন্দর্য একটা প্যারামিটার তিনি এস্টাবলিশ করেছেন। কিংবদন্তি মার্টিন লুথার কিং এর বিখ্যাত উক্তি আই হ্যাভ আ ড্রিমের অনুসরণে তিনি দেশ ও জাতিকে নিয়ে একটি নতুন স্লোগান ধারণ করার কথা বলেছেন। সে আলোচনায় ফিরবো, আবারও বিরতির সময় হয়েছে, বিরতি নিয়ে ফিরছি। দর্শক, গণতন্ত্রের এই পর্যায়ে আবারও বিরতি নিচ্ছি, সাথে থাকুন। আবারও আমন্ত্রণ, দেখছেন গণতন্ত্র নিবেদন করছে RICL স্টিল। আমরা আবারও ফিরছি আলোচনায়। ডক্টর আসাদুজ্জামান রিপন, যেমনটি বিরতির আগে বলছিলাম, তারেক রহমান জানালেন আই হ্যাভ এ প্ল্যান। ঠিক কোন পরিকল্পনার কথা তিনি বলতে চাইলেন? একজন বিএনপি নেতা হিসেবে আপনার বিশ্লেষণ কি বলে? আপনি তো নিশ্চয়ই জানেন যে মানে আই হ্যাভ এ ড্রিম একটা বিখ্যাত মানে ফেমাস স্পিচ আছে মার্টিন লুথার কিং এর। মার্টিন লুথার কিং জুনিয়র, উনি আমেরিকান সিভিল রাইটস মুভমেন্টের মানে অনেক বড় নেতা ছিলেন, এবং ওয়াশিংটনের আপনার ওখানে লিঙ্কন মেমোরিয়ালে সেখানে লাখো মানুষের উপস্থিতিতে তিনি তার এই স্বপ্নের কথা বলেছিলেন। মার্কিন যুক্তরাষ্ট্র নিয়ে দেশের মানুষকে নিয়ে দেশের গণতন্ত্র নিয়ে ওনার স্বপ্নের কথা শুনিয়েছিলেন। যদিও আজকে লাখো মানুষের লক্ষ লক্ষ মানুষের সামনে তিনিও মার্টিন লুথার কিং জুনিয়র মতো তিনিও বলেছেন আই হ্যাভ এ প্ল্যান। এই যে প্ল্যানটা, সেটা কিন্তু ওনার স্বপ্নের কথা, ওনার স্বপ্নের পরিকল্পনা, সেটা অনেকটা আই হ্যাভ এ ড্রিম টাইপেরই। উনি বাংলাদেশকে নিয়ে ওনার স্বপ্নের কথা মানে স্বপ্নের পরিকল্পনার কথা মানে বলতে চেয়েছেন, দেশকে নিয়ে তার পরিকল্পনার কথা বলতে চেয়েছেন, এবং ইতিমধ্যে ডিটেল তিনি তো এখানে নিশ্চয়ই বলার মতো মানে জায়গাও ছিল না, বলার পরিবেশও ছিল না, কিন্তু ইতিমধ্যে মানে আমরা রাজনৈতিক দলের কর্মী হিসেবে নির্বাচনকে সামনে রেখে ওনার কতগুলো প্ল্যান আমরা ইতিমধ্যে ভোটারদের মধ্যে কমিউনিকেট করছি। সেটা হচ্ছে যে আমরা ফ্যামিলি কার্ডের কথা বলেছি, কৃষকদের জন্য কৃষি কার্ডের কথা বলেছি, আপনার হেলথ কার্ডের কথা বলেছি, এরকম অনেকগুলো প্ল্যানের কথা আমরা কিন্তু 8টি প্ল্যানের কথা আমরা ইতিমধ্যেই কিন্তু আমরা প্রকাশ করেছি। তো একজন রাজনৈতিক নেতার তো এটা তো একটা ভিশন থাকা দরকার। ভিশনারি লিডার ছাড়া তো আসলে তিনি তো আসলে লিডার না। বাংলাদেশে মনে রাখতে হবে যে কথাটা বারবার তারেক রহমান তার নেতা কর্মীদেরকে স্মরণ করিয়ে দিতেন যে মাইন্ড ইট, 5ই আগস্টের আগের রাজনীতি অর্থাৎ 24-এর 5ই আগস্টের আগের রাজনীতি এবং 5ই আগস্টের পরের রাজনীতি এক না। মানুষের মধ্যে মনোজগতে একটা বড় মাপের পরিবর্তন এসেছে, এবং তার বক্তব্য কিন্তু তিনি তরুণ প্রজন্মকে আগামীর কর্ণধার উল্লেখ করেছেন। তো 5ই আগস্টের পরে যে মানুষের মধ্যে চিন্তা চৈতন্যের এই দেশটা নিয়ে, রাজনীতি নিয়ে, নেতৃত্ব নিয়ে মানুষের মধ্যে যে একটা পরিবর্তনের ছোঁয়া এসেছে, ইচ্ছে করলেই আপনি ঠিক ওই ভোট ডাকাতির রাজনীতি, ইচ্ছে করলে আপনি লুটেরা তন্ত্র আপনি মানে কায়েম করবেন, কায়েমি স্বার্থ আপনি বহাল রাখবেন, ইচ্ছে করলে আপনি সেটা পারবেন না।
মানুষের মনোজগতে একটা পরিবর্তন, মানুষের কিন্তু জীবন দিয়েছে। এই জন্য শরীফ হাদি মানে ওসমান হাদির যে আপনার মানে উনি কবর জিয়ারত করতে চাইলেন, পঙ্গু হাসপাতালে তিনি ভিজিট করতে চাইলেন, এটা হচ্ছে ওনার ট্রিবিউট টু দ্য আপনার জুলাই মুভমেন্ট, তারপর শহীদ পরিবারের প্রতি ওনার ট্রিবিউট। একইভাবে যারা এই জুলাই বিপ্লবটাকে, জুলাই অভ্যুত্থানটাকে যারা সফল করেছেন, সফল করতে যারা পঙ্গুত্ব বরণ করেছেন, তাদের প্রতি কিন্তু শ্রদ্ধা নিবেদন করতে তিনি পঙ্গু হাসপাতালে মানে ছুটে যাওয়ার পরিকল্পনা তিনি নিয়েছেন। গণঅভ্যুত্থানের পর আরো একটু বিষয় কিন্তু তিনি বারবার সতর্ক করেছেন দেশবাসীকে এবং নেতাকর্মীকে, সেটি হচ্ছে ষড়যন্ত্রের বিষয়। আজও তিনি বলেছেন আধিপত্যবাদী শক্তির গুপ্তচরেরা বিভিন্নভাবে ষড়যন্ত্রে লিপ্ত এবং দেশবাসীকে ষড়যন্ত্রের বিরুদ্ধে সতর্ক থাকার পরামর্শ দেন তিনি। এটা তিনি কিন্তু বারবার বলেছেন। আপনি দেখবেন এই যে আপনার ওসমান হাদির উপরে যে আপনার হামলার ঘটনাটি, তিনি যে আততায়ীর হাতে যে নিহত হলেন, এটা কি ষড়যন্ত্র না? এটা তো কোনো স্বাভাবিক ঘটনা না, একদম টার্গেটেড কিলিং, একেবারেই টার্গেটেড কিলিং। মৃত্যুকে কেন্দ্র করে কিন্তু একের পর এক ঘটনা আমরা দেখেছি। তারপর আপনি যদি দেখেন আপনার দেশের অন্যতম দুটি আপনার প্রচার মানে আপনার সংবাদ মাধ্যম, ডেইলি স্টার, প্রথম আলোর কথাই যদি ধরি, সেটার উপরে যেভাবে মানে হামলার ঘটনা ঘটলো, যেভাবে অগ্নিসংযোগের ঘটনা ঘটলো, সাংবাদিকদের অবরুদ্ধ রেখে যেভাবে আপনার আগুন ধরানোর ঘটনা, এটি কোনো স্বাভাবিক ঘটনা? আপনি কারুর মতের সাথে আপনি একমত না হতে পারেন, কিন্তু তার মানে তো আপনি মানে অগ্নিসংযোগের মধ্য দিয়ে তো আপনার প্রতিপক্ষের মতকে আপনি ধ্বংস করে দেবেন, এটা তো সম্ভব না। মানে ষড়যন্ত্রের বলয় থেকে এখন আমরা বের হতে পারি। উদুচির উপরে হামলার কথা যদি বলেন, আপনি যদি সাইনটের উপর হামলার কথা যদি বলেন, এবং সবচেয়ে বড় কথা হচ্ছে এরপরে বিদেশি রাষ্ট্রদূতরা যে এই সমস্ত এই ঘটনাস্থলগুলো পরিদর্শন করেছেন, তাদের মন্তব্য বাংলাদেশ সম্পর্কে অত্যন্ত নেতিবাচক হলো। এই ঘটনাটা তো লোকালি কেউ এটা মানে পছন্দ করেন, সবাই এটাকে কন্ডেম করেছেন, বাট অ্যাট দ্য সেম টাইম আপনি যে বার্তাটি আপনি বিদেশিদের কাছে তুলে ধরলেন, আন্তর্জাতিক মহলে যে বার্তাটি গেল যে বাংলাদেশ ফিরে আসার মধ্য দিয়ে রাজনীতিতে স্বস্তি ফিরবে, এই জায়গাটিতে তারেক রহমান একটা মেসেজ দিতে চেয়েছেন যে বাংলাদেশে আধিপত্যবাদী শক্তির যারা গুপ্তচর আছেন, যে গুপ্ত এজেন্ট যারা আছেন, যারা গুপ্ত পরিচয় মানে ধারণ করে যারা নানাবিধভাবে অপকর্মগুলো মানে চালিয়ে যাচ্ছেন, এদের ব্যাপারে তিনি খুব কঠোর দৃষ্টি বার্তা ছিল। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি ডক্টর আসাদুজ্জামান রিপন। আমরা আমাদের আয়োজনের একেবারেই শেষ পর্যায়ে, দর্শক এখানেই শেষ করছি জনতন্ত্র গণতন্ত্রের আজকের আয়োজন। ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য।